সবাইকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় শিল্পী, প্রিয় মানুষ, প্রিয় ভাই আসিফ আকবর। আসিফ আকবরের তার ও প্রিয়া তুমি কোথায় এই গানটির 2 যুগ পূর্তি, 24 বছর হয়ে গেল। 24 বছর একটা দীর্ঘ সময়। আমার সাংবাদিকতার ক্যারিয়ার 27 বছর। সে অর্থে আসিফ আকবরের তারকা হয়ে ওঠার 3 বছর আগে আমি অফিসিয়ালি সাংবাদিক হিসেবে ভোরের কাগজে লেখালেখি শুরু করি। আমার ব্যক্তি জীবনে আসিফ আকবরের ভূমিকা সম্পর্কের জায়গায় ভীষণ রকম আন্তরিক এবং ভীষণ রকম আবেগের। কারণ আসিফ আকবর একজন খুব প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী, তুমুল জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, তীব্র প্রতিবাদী একটা কণ্ঠস্বর এবং অকপট রাজনৈতিক বিশ্বাস নিয়ে চলেন, যে দলটি করেন। এর বাইরে আমি মূলত আজ কথা বলবো ব্যক্তি আসিফ আকবর সম্পর্কে। ব্যক্তি আসিফ আকবর খুবই নরম স্বভাবের। এটা হয়তো অনেকে মানবেন না, কিন্তু আমার বিশ্লেষণ হচ্ছে ব্যক্তি আসিফ আকবর ভীষণ আবেগী এবং ভীষণ নরম মনের মানুষ। আসিফের কাছে কেউ কোনো সাপোর্ট চেয়ে পাননি, ওর খুব বড় সমস্যা না হলে সেটা কখনো হয়নি। এই গুণটা সবার থাকে না, সবার নাই, আমাদের ইন্ডাস্ট্রিতে সবার নাই। আমি যেহেতু প্রায় 30 বছর হতে চললো, 27 বছর প্লাস 28 বছরে পড়বো আমার ক্যারিয়ারে, সুতরাং অনেককে তো দেখলাম। তো সেই সূত্রে আমি খুব বোল্ডলি বলতে চাই যে এই গুণাবলীটা অনেক শিল্পীরই নাই। এ কারণে আসিফ আকবর আজ অন্য অনেক শিল্পীর ভিড়ে অন্যতম, রাজ করার মতো। আসিফ আকবরের কণ্ঠ রোধ করা হয়েছে দীর্ঘদিন। বিগত যে ফ্যাসিস্ট সরকার অনেক রকম সমালোচনায়, অনেক রকম তর্কে যেমন ফেলি, শিল্পীদের দলদাস হয়ে যাওয়া এবং নুয়ে পড়ে রাজার কাছে, রানীর কাছে ভিক্ষে চাওয়া, এসব ঘটনার ভেতর দিয়ে শিল্পী সমাজ যতটা কলুষিত হয়েছে, সেই জায়গায় আসিফ আকবর বলবো উন্নত না, শক্ত শিরদার মানুষ। শিল্পীকে যা হতে হয়, অগণিত স্মৃতি আমার ব্যক্তি জীবনে। আমি যেমন আমার খুব ইমিডিয়েট বড় ভাইয়ের মতো দেখি। আমি ওকে দীর্ঘকাল, আমাদের সম্পর্কটা এমন যে আমি ওকে তুমি করে বলি, ভাইকে যেমন তুমি করে বলে। অফিসিয়ালি এখন হয়তো তুমি আপনির ভেতরে চলে, কিন্তু মনের ভেতরে এই মানুষটা সেই যে 24 বছর ধরে দেখা, কখনো মনে হয়নি যে 24 বছরের আগের একেবারে যখন আসিফ আকবরকে কাউকে চিনতো না, কেউ আসিফ আকবরকে চিনতেন না, সেই সময়ের আসিফ আর এখনকার আসিফের ভেতরে কোনো রকম বদল আমি পাই না। হ্যাঁ, প্রচুর পপুলারিটি এসছে, প্রচুর ফেমের যে পাওয়ার, সেই পাওয়ারটি এসছে। ফেম হলে হয় কি, প্রচুর কানেকশনস থাকে একটা মানুষের, সেই কানেকশনগুলো তৈরি হয়েছে, কিন্তু ভেতরে মানুষটা বদলায়নি। একবার পাবনা এডওয়ার্ড কলেজে আসিফ আকবর শোতে যাবে, তখন মেবি 2টা কি 3টা সলো অ্যালবাম বেরিয়েছে এবং বাজার মাত করা, অর্থাৎ ইন্ডাস্ট্রি আসিফ আকবর ছাড়া, আসিফ আকবরের গান রিলিজ ওই দিন ঈদ, সেদিন ঈদ হোক আর না হোক, ব্যাপারটা এরকম, সবাই অন্তত জানেন। তো সেই সময় পাবনা এডওয়ার্ড কলেজে ওপেন এয়ার কনসার্ট, বিশাল মানুষের সমাগম এবং আসিফ আকবর মূল শিল্পী। এত মানুষের ভিড়, এত মানুষের চাতক চোখ আসিফকে দেখার জন্য আকুলতা, প্রায় 1 লক্ষ মানুষের কনসার্ট। তো সেই সময় আসিফকে শুধু বললাম যে আমার বোন তো পাবনা এডওয়ার্ডে পড়ে, ও কনসার্টটা দেখতে চায়, কিন্তু তোমার কনসার্টে তো শেষ হতে তো অনেক রাত হয়ে যাবে, এই জন্য আমার খালা ওকে যাইতে দিচ্ছে না, কিন্তু ও তোমার ভীষণ ভক্ত, কনসার্টটা দেখে ও, যেহেতু আমার নানা বাড়ি ঈশ্বরদী থেকে বাসে করে পাবনায় ও ক্লাস করতো, সো এখন কি করা যায়। আসিফ শুধু বলল ওই দায়িত্ব আমার, আমি আমার বোনকে কনসার্ট শেষ করে পৌঁছায় দেব। দেখেন, আসিফ তখন সবচেয়ে ব্যস্ততম তারকা এবং লাখের ওপরে মানুষের কনসার্ট, পাবনা এডওয়ার্ড কলেজে, আয়োজক, ওখানকার প্রভাবশালী ব্যক্তি, এত ভক্ত, এত এনগেজমেন্ট, তাই না? সেই সময় নির্দ্বিধায় বলল যে আমার বোনকে পৌঁছানোর দায়িত্ব, এবং সেখান থেকে গাড়িতে করে গেলে কিন্তু 40 থেকে 45 মিনিট লাগে পাবনা থেকে ঈশ্বরদী যেতে। তো আমি কনফিউজ ছিলাম যে ও ও তো ভুলে যাওয়ার কথা, খুব স্বাভাবিক, এত ব্যস্ততার ভেতরে কনসার্টের যেই টেম্পারমেন্ট থাকে, টেনশন থাকে, আপনারা বিশ্বাস করবেন না। এবং আমি কিন্তু আমার এক কাজিনকে বলছিলাম যে সাথে থাকিস, শেষ করে যাতে একসাথে। কনসার্ট শেষ করে খুঁজে ফোন করে গাড়িতে নিয়ে আমার খালার বাসায় যেয়ে পৌঁছায়, খালার সাথে কথা বলে আমাকে ফোন করছে যে আমি আমার বোনকে খালাম্মার বাসায় রেখে আসছি। সো এই হলো
আসিফ আকবর। কখনকার আসিফ আকবর? যখন আসলে শিল্পী জীবনে যখন কেউ কাউকে তোয়াক্কা করে না, মানে যখন যে সুপারস্টার, মানে তুমুল প্রথম স্টারডমটা পায়, তুমুল স্টারডম, এরপরে তো ম্যাচিউর হয়, কেউ ঝরে যায়। কিন্তু আমাদের বহুত শিল্পী জীবন তো দেখলাম শুরুতে যেমন খুব নমনীয় থাকে, যে একদম আমি যা বলবো, মানে সাংবাদিক বা শোবিজের লোকজন যা বলবে সেটাতেই নমনীয়। এরপর আস্তে আস্তে যখন স্টারডম বাড়তে থাকে, তুমুল জনপ্রিয় যখন হতে থাকে, তখন আসলে এক ধরনের ইগনোরেন্স থাকে যে আমি তো এখন অনেক বড় কিছু। তো ওই বড় কিছুর সময়ে আসিফ এক ফোঁটা বদলায়নি, সেই না বদল হওয়াটা দেখেছি। এরপর তো এখনকার আসিফ তো মোস্ট ম্যাচিউর্ড একটা মানুষ। তো এরকম আমি যদি আসিফ সম্পর্কে লিখি আমার স্মৃতিগল্প এবং বিশ্লেষণ আসিফকে নিয়ে, সেটা একটা দীর্ঘ রচনা হবে। আমার ইচ্ছা আছে বাচ্চু ভাইকে নিয়ে, যেমন আমি একটা বই লিখেছি, আসিফকে নিয়ে একটা, মানে ও বেঁচে থাকতেই আমরা, আমাদের মৃত্যু তো আমরা কেউই জানি না কখন কে মারা যাব, খুব সহসায় হয়তো আসিফকে নিয়ে আমি আমার উপলব্ধি জায়গায় একটা বই লিখবো। কিন্তু আজ ও প্রিয়া তুমি কোথায় এই 2 যুগ পূর্তিতে সত্যিকার অর্থেই কিছু কিছু স্মৃতি রিকল হচ্ছে। একটা সময় আরেকটা কথা বলে আজকে আসিফ সম্পর্কে শেষ করি। ডিজিটালে যখন গান রেকর্ড হতো তখন আমি মিক্স অ্যালবাম করতাম, আমি আমার কথা এসআইটুলের সুর, আমরা কোলাবোরেট করে অ্যালবাম বের করছি। এবং আসিফ তখন মূল শিল্পী, আসিফকে রাখলে অ্যালবামটা ভালো চলে, আমরা টাকা পয়সা রিটার্ন পাই এবং সাউন্ডটেকের বাউল ভাইয়ের দিল খুশ, মানে মন মেজাজ ঠিকঠাক থাকে। সো আসিফ যেহেতু আমাদের, তো রেকর্ডিং হতো, ডিজিটালে রেকর্ডিং হতো, এবং ওর একটা মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনটা আমার কাছে কখনো, রোজের কাছে কখনো থাকতো, এবং অগণিত ভক্তরা ফোন দিত, আমরা ধরতাম, কথা বলতাম, এবং ম্যাক্সিমামই কিশোরী তরুণী। সো ট্রাস্টের জায়গায়, ভালোবাসার জায়গাটা আসিফ আকবরের সাথে আমাদের এমন, এখানে মিতু ভাবির কথা না বললে আজকের সাদাসিধে কথাটা ঠিক পরিপূর্ণ হবে না। মিতু ভাবি এমন যে, আমি যখন ব্যাচেলর লাইফ শুরু করি ওয়াব দ্য রোডে, তখন আমি, মাসুম, লিখন সহ আমরা কয়েকজন বন্ধু বান্ধব ওই আলু খিচুড়ি খাবার দিন আর কি, এক পাতিল আলু খিচুড়ি রান্না হয়, আমরা একবেলা দুবেলা খেতে পারি, এবং এর মধ্যেই আনন্দে বেঁচে থাকা, কাজকর্মের খোঁজ করা, লেখালেখি করা, গান লেখা, স্টুডিওতে ঘোরা, এই ঢাকার জীবন আমাদের। সেই সময় আমার যে ওয়াব দ্য রোডে যে বাসাটা, সে বাসাটাও আসিফ নিজে ঠিক করে দিয়েছে, কারণ ওর উল্টা দিকে ওরা একটা বাসায় ভাড়া থাকতো। তো আমি যখন বললাম যে আমি এদিকটায় থাকতে চাই, ও খুঁজে, কারণ ব্যাচেলরদের বাসা দেবে না, ও নিজে এসে বাড়িওয়ালার সাথে কথা বলে গ্যারান্টার হয়ে বাসা ভাড়া ঠিক করে দিল। সো আমাদের আড্ডা হয় দুপুরে, তখন খুব বেশি ব্যস্ততা নেই আসিফের, বাট জনপ্রিয়, মানে কেবল হিট হয়েছে ও প্রিয়া তুমি কোথায়, সামনে শোর এনগেজমেন্ট তৈরি হচ্ছে, কিন্তু খুবই ফ্যামিলিয়ার। দুপুর পর্যন্ত বাসায় থাকি, সন্ধ্যার দিকে বেরোয়। সো দুপুরে ভাবিজা রান্না করতো আমার বাসায় আমাদের জন্য, দুটো টিফিন কারিতে করে তরকারি নিয়ে আসতো। সো আজ থেকে সেগুলোর বয়সও 24 বছর প্রিয়া তুমি কোথায় সাথে সাথে। সত্যি জীবন গড়ায় যায়, কিন্তু ভালো মানুষ আর ভালোবাসাগুলো আবেগাক্রান্ত যেমন করে, তেমনি একটা জীবন বয়ে নিয়ে যায়। আমি আজকে আমেরিকায় বসে এই মাঝরাতে কথা বলছি, আর সেই মেমোরিগুলো রিকল হচ্ছে যে সময় কতটা দ্রুত পার হয়ে যায়, সবার কথা কিন্তু মনে থাকে না। ঠিক একইভাবে আসিফ আকবরদের ভোলা যায় না। আসিফের সাথে যারাই মিশছে তারাই জানে, বুকে হাত দিয়ে বলতে পারবে যে মানুষটা প্রচুর দাপট দেখায়, সেই ভয়েসের তো দাপট রয়েছে, স্টেজে তো সে সিংহ, ভেতরে মানুষটা ভীষণ নরম, আবেগী এবং ভীষণ রকম হেল্পফুল। যে ধরনের মানুষ, গুণাবলী যে ধরনের মানুষের থাকলে একজন মানুষ সে অনেক জনপ্রিয় শিল্পীর বাইরেও অনেক ভালো মানুষ হয়ে ওঠে। আসিফ আকবর, ভীষণ ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি তোমাকে, লাভ ইউ অল। আসিফ আকবর আমার বেশ কিছু গান গেয়েছেন, সর্বশেষ কাজটি হয়েছে টিভি ইউএসএ, যেই চ্যানেলের কাজের জন্য আমি আমেরিকা রয়েছি, সেই চ্যানেলের থিম সং গাইয়েছি। এইটা যোগ করে আজকে সাথে কথাটা, আজকের আসিফ পর্ব 1 দিয়ে শেষ করি। ওর স্পাইনাল কর্ডের সমস্যা, ও একটা স্টেজ করলে টানা শুয়ে থাকতে হয়, রেকর্ডিং করতে পারছে না। কিন্তু আমাদের যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান কাছে চলে এসছে, তাই উদ্বোধনী অনুষ্ঠানের থিম সং দেখাতে হবে, রেডি করতে হবে। আমি কোনো অপশন খুঁজে পাচ্ছি না, মানে গানটা করেইছি,
একেবারে আসিফকে ভেবে। কোনাল সহশিল্পী ছিল, কোনাল সহ অন্যান্য কোরাস পার্টের সব ভয়েস কমপ্লিট। আসিফ শেষ মাথায় বললো যে আমার মনে হয় পারবো না, তুমি অন্য কোনোভাবে ম্যানেজ করো। আমি কোনোভাবেই পারলাম না, বললাম যে আমার সম্ভব না, এটা করতে হবে। আমি ভাবিকে ফোন দিলাম, ভাবি বললো ঠিক আছে আমি দেখছি। সেই ব্যথা নিয়ে, পেইন নিয়ে আসিফ গেয়ে দিল, এবং কি অসাধারণ গান হয়েছে সেটি। টিভিএস এর থিম সং নিশ্চয় আপনারা শুনেছেন, প্রচুর প্রশংসা পেয়েছি। সো আসিফকে নিয়ে বলতে গেলে আসলে আমি সারা রাত বলতে পারবো। সবাই ভালো থাকবেন। সাথে সাথে কথায় আমি আমার মতো করে বিভিন্ন বিষয় নিয়ে যা মনে আসে তাই বলি। আপনাদের মতামতগুলো আমাকে অনুপ্রেরণা দেয়, ভাবায়, ভাবতে শেখায়। কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো আলোচনায়, নতুন কোনো সাদাসিধে আলাপে। ভালো থাকি, ভালো রাখি। আল্লাহ হাফেজ।